বন্ধুরা নমস্কার। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরিতে আজকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা একেবারেই একজন সাংবাদিকের জন্য তার জীবনে, সাংবাদিকতার জীবনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আর একজন স্যাটেলাইট টেলিভিশন জার্নালিস্টের জীবনে তো অগ্নি পরীক্ষার মতন। আমার জীবনে অনেকগুলো অগ্নি পরীক্ষা দিয়েছি, তার মধ্যে একটা বড় অগ্নি পরীক্ষার কাহিনী আজকে আপনাদেরকে বলবো। এটা যারা সাংবাদিকতা করে বা করছে বা করবে আগামী দিনে তাদের জন্য যেমন ইন্টারেস্টিং ব্যাপার, অন্য সবার জন্য কতটা কঠিন এবং কত বড় পরীক্ষায় সেদিন আমি পড়েছিলাম এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম, সেটা এই কাহিনীটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। সালটা ছিল 2008 সাল। রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, ত্রিপুরা বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে প্রচার অভিযান চালাচ্ছে। একদিকে সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট, যারা শাসন ক্ষমতায় ছিল, আর একদিকে কংগ্রেস দল, কংগ্রেস প্রধান বিরোধী দল। তো তাদের মধ্যে তখন কট্টর লড়াই ছিল। কংগ্রেস 2008 সালে আপনার সমীর বর্মন তখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ক্ষমতায় চলে আসবে এরকম একটা বাতাবরণ তৈরি করে ফেলেছিল। সেই নির্বাচনের আগে তখন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আর ইউপি এর চেয়ারপারসন ছিলেন আপনার সোনিয়া গান্ধী। তো সোনিয়া গান্ধী আগরতলায় আসবেন, দলের জন্য সভা করবেন আস্তাবল ময়দানে, অর্থাৎ যে ময়দানের নাম এখন বিবেকানন্দ ময়দান, সেই আস্তাবল মাঠে জনসভা করবেন। ঠিক হয়েছে। আমি তখন এনি বাংলা, এনি টিভি এই চ্যানেলগুলোতে কাজ করি, সবগুলি সিস্টার চ্যানেল আর কি, মাতাং সিং এর নেতৃত্বাধীন এই চ্যানেলগুলো। আগরতলাতে শ্যামলী বাজার আমাদের বিরাট বড় অফিস, স্টুডিও, সমস্ত কিছু, বীর অফিস। তো এবারে এই যে সোনিয়া গান্ধী এবং ডক্টর মনমোহন সিং এর সভা হবে, দুটোই কভার করতে হবে এবং তাও লাইভ হবে। লাইভ শুধুমাত্র যে এনি টিভি, এনি বাংলা বা অন্য সিস্টার চ্যানেলগুলোতে, ফোকাস টিভি, হামার টিভি, HY টিভি এগুলোতেই যে হবে তা না, কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে CNN এর মধ্যেও নাকি এই ফুটেজ যাবে। আবার মালয়েশিয়ান টিভির সঙ্গেও নাকি চুক্তি ছিল, সুতরাং মালয়েশিয়ান টিভিও সেগুলো কভার করবে। তো তার জন্য ওবি ভ্যান এলো। এখন তো ওবি ভ্যান দেখা যায় না, তখন ওবি ভ্যান ছিল গুয়াহাটি থেকে, ওবি ভ্যান আগরতলাতে এলো। আমাদের অফিসেও তখন সাজো রব বিরাট। স্বাভাবিকভাবেই একজন সাংবাদিকের জন্য একটা নির্বাচন খুবই একটা গুরুত্বপূর্ণ উৎসবের মতন। নানান ধরনের স্টোরি করতে হয়, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হয়, নানান রাজনৈতিক দলের অফিসগুলোতে যেতে হয়, বিভিন্ন জনসভাতে যেতে হয়, সেগুলো কভার করতে হয় এবং পাবলিককে প্রতিনিয়ত আপডেট দিতে হয় কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো যেদিন সোনিয়া গান্ধীর আগরতলাতে আস্তাবল ময়দানে সভা, সেই দিন দুপুরবেলায় সবাই চলে গেছে সেখানে, অফিসে কয়েকজন বাদে সবাই গেছে, আমারও পাস ছিল, আমিও গেছি। তো সেই সভাতে লাইভ টেলিকাস্ট হবে। আমি তো বললামই যে CNN-ও কভার করবে এবং মালয়েশিয়ান টিভি এরও নেবে আমাদের কাছ থেকে ফিড। তো তার জন্য 5-6টা ক্যামেরা এলো, ওবি ভ্যান দাঁড়িয়ে আছে বাইরে এবং বিশাল আয়োজন, বিশাল অনেকগুলো ক্যামেরা, অনেক ক্যামেরাম্যান, কলকাতা থেকেও আপনার বেশ কয়েকজন ক্যামেরাম্যান, রিপোর্টার এরা এলো, সৌজন মণ্ডল ও এলো, আমার এই কলিগ ছিল। তারপরে আপনার তরুণ চক্রবর্তী তিনিও এলেন, তিনিও আমাদের মানে এনি বাংলাতেই ছিলেন কিছুদিন। তো এরা এলো। তারপরে রজনী বেরা, সে তখন ক্যামেরা পার্সন ছিল। তো রজনীও আগরতলাতে তখন কভার করবে। আমাদের আগরতলার নন্দু, কৃষ্ণা, তারপর জনার্দন, এরা সবাই ময়দানে, সবাই মানে 5-6টা ক্যামেরা, বড় বড় ক্যামেরা সব তাক করে আছে। তো কথা ছিল তরুণ চক্রবর্তী সোনিয়া গান্ধী আসার আগে, মঞ্চে ওঠার আগে সেখান থেকে লাইভ করবেন, অর্থাৎ সেই লাইভ টেলিকাস্ট হবে আর কি। আর এই লাইভ টেলিকাস্টটা তো আপনারা জানেনই, আপনারা টিভিতে দেখেনও সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট করে। সেই লাইভ টেলিকাস্ট এত রিস্কি একজন সাংবাদিকের জন্য যে তাতে এডিট করে কোনো কথা বাদ দেওয়ার কোনো সুযোগ থাকে না। যা বলছে এক্ষুনি স্যাটেলাইটের মাধ্যমে একেবারে মানুষের ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই সময়ে যদি সে উল্টো পাল্টা কথা বলে, ভুলভাল কথা বলে, বোকার মতন কথা বলে, তাহলে কিন্তু তার কোনো ক্ষমা নাই। কিন্তু তার পাবলিকের সামনেও তার ইমেজ শেষ হয়ে যাবে, আর তার অফিসের কাছেও সে একেবারে অপদার্থ, অযোগ্য হিসেবে চিহ্নিত হবে। তো এই
কাজটা আমি জানি না, তখন আমার তো করার কথা না। আমি মাঠের মধ্যে ঘোরাফেরা করছি, পুলিশের সঙ্গে কথা বলছি, পাবলিকের সঙ্গে কথা বলছি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথাবার্তা বলছি, ঘুরে বেড়াচ্ছি। আমি তো জানি যে দাঁড়াবে তরুণ চক্রবর্তী। হঠাৎ করে একজন সাংবাদিক দৌড়ে গেল আমার কাছে, আমাদের চ্যানেলেরই, গিয়ে বললো, প্রসেনজিৎ তোমাকে আসতে হবে এখানে। আমি বললাম কী ব্যাপার? তো দৌড়ে এলাম। আসার পরে সঞ্জীব দেব তখন আমাদের ব্যুরো চিফ ছিলেন। সঞ্জীব দেব আমাকে বললেন যে প্রসেনজিৎ, তোমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তোমাকে লাইভ টেলিকাস্ট করতে হবে। তা আমি তো একেবারে অপ্রস্তুত তার জন্য, কারণ আমি জানি তরুণদা করবেন, তো আমার তো এখানে করার ব্যাপার নয়। সুতরাং তার জন্য আমার কোনো মেন্টাল প্রিপারেশনও ছিল না। কিন্তু হঠাৎ করে সঞ্জীব দা বললেন, আমি বললাম যে হঠাৎ করে এরকম ব্যাপার, তরুণদা না করার কথা। সঞ্জীব দা বললেন যে না, দিল্লি থেকে ফোন এসেছে, মাতাং সিং বলেছে যে তোমাকেই করতে হবে। আবার এর মধ্যে প্রদীপ চক্রবর্তী, তিনি তখন আমাদের নিউজ এডিটর আগরতলা ব্যুরো অফিসে। তো প্রদীপ দা আমাকে ফোন করে বললেন যে মনোরঞ্জনা সিং, মানে সিএমডি, একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর, মনোরঞ্জনা সিংও ফোন করে বলেছেন প্রসেনজিৎ কো বলো লাইভ करने के लिए। তো তার জন্য আমাকেই গিয়ে দাঁড়াতে হবে। এখন ওপর থেকে যদি সুপ্রিম বসরা যদি এরকমভাবে নির্দেশ দেয়, তাহলে তো আর কারো কিছু করার থাকে না। তো আমি একজন সাংবাদিক, আমি সমস্ত কিছু কভার করছি, অভিজ্ঞতাও যথেষ্ট পরিমাণে আমার তখন। তো আমি তো অস্বীকার করতে পারি না কোনোভাবে, এটা আমার দায়িত্ব তখন। যদিও ভীষণ কঠিন চ্যালেঞ্জ আমার জীবনে, যদি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ যদি আমার জীবনে কিছু থাকে, তো অনেকগুলো চ্যালেঞ্জ আমি মোকাবেলা করেছি, তার মধ্যে এইটা ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মধ্যে একটা। তো আমিও তখন গিয়ে দাঁড়ালাম যখন, প্রথমেই তো একটা ফিলিং, আমার কানের মধ্যে ইপি লাগিয়ে দেওয়া হলো। ইপিতে আগরতলা অফিস, গুয়াহাটি অফিস, সমস্ত অফিস থেকে আমার কানের মধ্যে ইপিতে কথা বলছে, নির্দেশ দিচ্ছে, তুমি এই করবে, সেই করবে, ইত্যাদি ইত্যাদি। আমাকে বলে দেওয়া হলো হিন্দিতে করতে হবে, অর্থাৎ বাংলাতে করা যাবে না, হিন্দিতে করতে হবে। আর এইটা মালয়েশিয়ান টিভি, সিএনএন এরাও ফিড নেবে, ইত্যাদি ইত্যাদি বলে দেওয়া হলো। মানে প্রথমে হাত পা কাঁপছিল, এরপরে কিছুক্ষণের মধ্যে আমি নিজেকে নর্মাল করে দিই। এটা আমার কাজ, এটা করতে হবে আমাকে। কিছুক্ষণের মধ্যে আমি নর্মাল হয়ে যাই। আমার সামনে 5টা বড় বড় ক্যামেরা, 5টা ক্যামেরা। এইরকম সিচুয়েশনের মুখোমুখি এর আগে কোনোদিন হয়নি আমি, তাও ময়দানে, তাও অভিযান দাঁড়িয়ে আছে, এবং মাঠের মধ্যে তখন হাজার হাজার মানুষ, সবাই তাকিয়ে আছে, সবার কিউরিয়াসিটি, কারণ আগরতলাতে এইরকম চিত্র তো এর আগে কখনো দেখা যায়নি। তো সুতরাং সবার কিউরিয়াসিটি। তো আমার দিকে তখন মানে টিভিতে বসা মানুষের যেমন দৃষ্টি, ময়দানে থাকাও মানুষের দৃষ্টি আমার দিকে। সেরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমাকে যখন গুয়াহাটি স্টুডিও থেকে বললো, নাও ওভার টু আগরতলা, প্রসেনজিৎ চক্রবর্তী ইজ দেয়ার বললো, এবং আমাকে শুরু করতে বললো। আমি তখন শুরু যখন করলাম, আমি বর্ণনা দিচ্ছি, আমার নির্বাচন নিয়ে বর্ণনা দিচ্ছি, নির্বাচনের ব্যবস্থা নিয়ে, আজকের মানে সেদিনকার জনসভা সম্বন্ধে বলছি, সোনিয়া গান্ধী কিছুক্ষণ পরে ময়দানে আসবেন, মঞ্চে কারা কারা আছে এবং পাবলিকের কীরকম মানে সেখানে উপস্থিতি ইত্যাদি সমস্ত কিছু বর্ণনা দিচ্ছি। দিতে হঠাৎ করে সঞ্জীব দা, মানে চিফ অফ ব্যুরো, সঞ্জীব দা পাশ থেকে, ক্যামেরার থেকে একটু সাইডে থেকে আমাকে আকারে ইঙ্গিতে বলছেন যে আমার ইন্টারভিউ নিতে হবে। আপনি ভাবতে পারেন ওই সময় কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য আমার কথা থামিয়ে হ্যাঁ কি বলছেন জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু আমি তা করিও নি। আমি কথা বলতে বলতে আমি আমার 6 সেন্স দিয়ে বুঝে নি যে পাশ থেকে সঞ্জীব দা আমাকে আকারে ইঙ্গিতে সঞ্জীব দার ইন্টারভিউ নিতে বলছেন। তখন আমি এই কথা বলতে বলতেই একদম স্মার্টলি, কোনো ধরনের আপনার ছেদ না ঘটিয়ে আমি বললাম, अभी हमारे चीफ ऑफ ब्यूरो संजीव देव मेरे साथ है, मैं उनसे बात करूंगा। मैं এসব বলে আমি সঞ্জীব দাকে নিয়ে নিলাম। সঞ্জীব দা একটু সামনে এগিয়ে এলেন, এবং তারপর সঞ্জীব দার সঙ্গে আমি কথা বলতে শুরু করলাম। এবার আমাদের মধ্যে ইন্টারাকশন হতে হলো, যে এই নির্বাচন নিয়ে বিভিন্ন অবজারভেশন ইত্যাদি হতে থাকলো। আমার মনে হয় 10-12 মিনিটের মতন সঞ্জীব দার সঙ্গে কথা বললাম। আর সব মিলিয়ে সেই দিন আমি 25 মিনিট লাইভ কথা বললাম, লাইভ রিপোর্টিং করলাম। এই লাইভ টেলিকাস্ট হলো, যখন শেষ হলো, যখন আমাকে মানে ফাইনালি বলে দেওয়া হলো যে এখন তুমি মানে ইপিটিভি খুলতে পারো, ক্যামেরার বাইরে যেতে পারো, তখন আমি গেলাম।
যাওয়ার পরে আমার এতক্ষণ ধরে কিন্তু আমি একদম মানে সিরিয়াসলি কাজ করেছি এবং আমার মধ্যে কোনো ধরনের টেনশন ছিল না, কিচ্ছু ছিল না। স্পোর্টিংলি একজন খেলোয়াড় খেলার মাঠে যেরকমভাবে তার কাজটা করে ঠিক সিমিলারলি আমি আমার কাজটা করেছি। কিন্তু যখন ক্যামেরা অফ হলো, আমি ক্যামেরার বাইরে চলে গেলাম, তখন মানে ফিল করলাম সারাটা শরীর যেন আমার ঘেমে, সারাটা শরীরের মধ্যে, মানে তখন টেনশন শুধু মাথার মধ্যে না, পুরো শরীরের মধ্যে। কেন টেনশন? কারণ এতক্ষণ যে আমি কি করলাম, তখন তো আমি তো আর আমাকে জিনিসগুলো তো আর দেখার কোনো সুযোগ পাইনি। দেখেছে পাবলিক, আর দেখেছে আমার অফিসের যারা এক্সপার্টরা, তারা বলতে পারবে একমাত্র আমি ঠিকভাবে কাজ করেছি না করিনি, আমি কোনো ভুল করেছি কি করিনি, সেটা একমাত্র তারা বলতে পারবেন। ফলে খুব স্বাভাবিকভাবে যদি আমি ভুল করে থাকি, যদি আমি উল্টো পাল্টা কিছু করে থাকি, তাহলে আমার মানে টেলিভিশন জার্নালিজমের এই দিন এই মুহূর্তেই ইতি হওয়ার কথা। এরপরে আমার যা বদনাম হতো, সেই বদনাম আমি কোনোদিন আর কাটিয়ে উঠতে পারতাম না সাংবাদিকতার ক্ষেত্রে আর কি। তো স্বাভাবিকভাবেই আমি খুব টেন্সড ছিলাম। এর মধ্যেই প্রদীপদা আমাকে ফোন করলেন। সন্দীপদা দিক থেকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ ঠিকঠাক আছে, ঠিকঠাক হয়েছে। আর প্রদীপদা ফোন করলেন। প্রদীপদা ফোন করে আমাকে বললেন, প্রসেনজিৎ কনগ্রেচুলেশন। তাই আমি থ্যাংক ইউ বললাম। আমি বললাম সঞ্জীবদা আর প্রদীপদা ঠিকঠাকভাবে হয়েছে কি? প্রদীপদা বললো যে ম্যাডাম ফোন করেছিল তোমার এটা শেষ হওয়ার পরে, এবং ম্যাডাম খুব খুশি হয়েছে তোমার পারফরমেন্সে। ম্যাডাম বলেছে যে প্রসেনজিৎ তার কাজটা দারুণভাবে করেছে, আমরা মানে টেনশনে ছিলাম কিন্তু ঠিকঠাকভাবে করেছে। তারপর আমি হাফ ছেড়ে বাঁচলাম। তো এই প্রথম যে এই মানে একজন সেনা প্রধান যখন যুদ্ধে যায় অন্য একটা দেশের সঙ্গে, তার যখন যে ধরনের সিরিয়াস থাকতে হয়, যে ধরনের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হয়, তার থেকে বিন্দুমাত্র কম চ্যালেঞ্জ একজন রিপোর্টারকে ফেস করতে হয় না, মানে এক বিন্দু কম থাকে না যখন সে লাইভ রিপোর্টিং করে। মনে রাখবেন, লাইভ রিপোর্টিং করার সময়ে যেহেতু কোনো এডিট করে তার কোনো কথা বাদ দেওয়ার সুযোগ থাকে না, সবটা সরাসরি মানুষের কাছে চলে যায়। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। আর ভুল যদি বড় ধরনের ভুল হয় তাহলে তো ভয়ানক ব্যাপার হয়ে যায়। তো অনেক সময় অনেক আপনারা মিমও দেখে থাকবেন, অনেক লাইভ প্রোগ্রামে অনেক উল্টো পাল্টা অ্যাঙ্কাররা করে স্টুডিওতে বসে। তো এই চ্যালেঞ্জটা আমি সেদিন মোকাবেলা করেছিলাম, আমার জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এবং সম্ভবত ত্রিপুরা রাজ্যে এইরকমভাবে স্যাটেলাইট টেলিভিশনে লাইভ রিপোর্টিং করা ময়দান থেকে এই কাজটা প্রথম আমিই করেছিলাম। এটা ইতিহাসে বোধহয় আমি প্রথম ব্যক্তি হব। আর কাজটা সাকসেসফুলি করেছিলাম, যার কারণে অফিস ভীষণ রকমভাবে খুশি হয়েছিল। মাতাং সিং প্রশংসা করেছিলেন, পরবর্তী সময় মনোরঞ্জন সিংহ প্রশংসা করেছিলেন, আমাকে তারা বলেছিলেন, প্রশংসা করেছিলেন। আর অফিসের সবাই খুব খুশি ছিল। তবে হ্যাঁ, এইটাতে সবার সহযোগিতা পেয়েছিলাম। এটাও ঠিক যে আমার অফিসের যারা আমার সঙ্গে ময়দানে ছিল অথবা অফিস থেকে যারা ছিল, পিসিআরের লোক থেকে শুরু করে সবাই খুব সহযোগিতা করেছিল, যার কারণে এটা সম্পন্ন করতে পেরেছিলাম আমি। তো সারা জীবনের না ভোলা কথার মধ্যে, গল্পর মধ্যে আজকের এই গল্পটাও। তো নতুন সাংবাদিকদের জন্য এটা একটা প্রেরণার, এটা একটা মোটিভেশনের কাজ করবে আমার বিশ্বাস। আর আপনারা যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, সেই ক্ষেত্রেই কাজের ক্ষেত্রে এটা একটা বড় মোটিভেশন, বড় একটা শিক্ষা হিসাবে আপনারা নিতে পারেন। এই গল্পগুলো রিয়েল লাইফ স্টোরিতে আমি একের পর এক তুলে ধরছি। আমার বিশ্বাস যেগুলো আপনাদেরকে মানসিকভাবে মজবুত করছে, এম্পাওয়ার করছে, ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। তো সুতরাং এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই গল্পগুলো থেকে, এই রিয়েল লাইফ স্টোরিগুলো থেকে, বাস্তবের সত্য ঘটনাগুলো থেকে বঞ্চিত হবেন। এই কারণে খুব দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চ্যানেলটাকে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, না হলে চ্যানেলটা কিন্তু ছড়াতে পারবে না। ভালো থাকবেন সবাই, নমস্কার।